প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আমাদের নিয়মিত আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কলেজ শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মী অশোক সাহা। অশোক সাহার আরও অনেক পরিচয় আছে, আমরা গল্পে গল্পে জেনে নেব প্রিয় শ্রোতা বন্ধুরা। দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় মেহমানের কাছে। অশোক সাহা, তোমাকে রেডিও সারাবেলায় স্বাগতম। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে মিলু ভাই। রেডিও সারাবেলাকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার এই প্রোগ্রামে তো তুমি এই প্রথম। হ্যাঁ, আপনার এই প্রোগ্রামে আমি প্রথম, তবে আমি নিয়মিত শ্রোতা এবং ফেসবুকে সেটা আমি জানি। আর তুমি তো শিক্ষকদের নিয়ে একটা অনুষ্ঠান হতো অনেক আগে, নিজেকে এখনো হয়, তুমি সম্ভবত আসতে, আমি যতদূর শুনেছি। তারপরে তোমার অনেক গ্যাপ হয়ে গেছে, তাই তো? অনেকদিন একটা। তো আমারও ভালো লাগছে যে আজকে তোমাকে আমি নিয়ে আসতে পেরেছি আজকে এই আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে। ধন্যবাদ। তো আজকে কিন্তু তোমার সাথে আমি তোমার শিক্ষকতা জীবন, তোমার সাংস্কৃতিক অঙ্গন, তুমি সাংবাদিকতা করতে, সাহিত্য অঙ্গন, সবকিছু নিয়ে কিন্তু কথা বলবো। আমি কিন্তু কিছু নোট ডাউন করে রেখেছি, পয়েন্ট আউট রেখেছি আর কি, চেষ্টা করবো আমার দিক থেকে। শুরুতে যদি বলি যে তোমার লেখাপড়া কোথায় কোথায় করেছো তুমি? তুমি তো একজন শিক্ষক, তুমি ছাত্র ছিলে। হ্যাঁ, অবশ্যই ছাত্র ছিলাম। কোথায় কোথায় লেখাপড়া করেছো, তারপরে আসবো তোমার শিক্ষকতা জীবন কতদিন, কোথায় কোথায়, এটা একটু শুনবো আর কি। আমার জন্ম গাইবান্ধায়। গাইবান্ধায় বেড়ে ওঠা। কোন পাড়ায় বাড়ি বলো? আমার শহরের ব্রিজ রোডে। ব্রিজ রোডে বাড়ি এবং জন্ম আমার ব্রিজ রোডে। আমি তো জানি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বললাম যে ব্রিজ রোডের, এখন পর্যন্ত ব্রিজ রোডেই আমার অবস্থান। সুন্দর পৈতৃক নিবাস বলা যায়, সেখানেই আছি আমি। আমার লেখাপড়া প্রাইমারি স্কুল আমি করেছি, শুরুটা করেছি ব্রিজ রোড NH মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে সেখান থেকে এসেছি ব্রিজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারিতে 2 জায়গায় পড়ার সুযোগ হয়েছে আমার। আর হাই স্কুলে পড়েছি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। কলেজে পড়েছি গাইবান্ধা সরকারি কলেজ, এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। দারুণ পড়েছি। বাংলা বিভাগের ছাত্র তো খুব, কি বলবো, যে এটা একটা ঈর্ষণীয় সাবজেক্ট এবং লোভনীয় সাবজেক্ট, এবং বাংলার ছাত্র যারা তাদেরকে আমি সবসময় স্যালুট দিই। তারা আসলে বাংলায় পড়লে অটোমেটিকলি অনেক কিছুই তারা জেনে যায়। তবে এখনো আমার কাছে কঠিন মনে হয়, যে বাংলাটা বেশ কঠিন এখনো আমার কাছে মনে হয়। না, আমি আবার মনে করি কি যে পড়লেই সহজ, না পড়লেই কঠিন। সেটাও ঠিক আছে, জানলেই সহজ, না চর্চা। তবে আমার কাছে আবার উল্টোটাও মনে হয়। আগে যখন পড়িনি তখন একরকম লাগতো, এখন পড়তে গিয়ে আমার কাছে মনে হয় যে আরো কঠিন। আচ্ছা, তুমি তো একজন শিক্ষক, তোমার শিক্ষকতা পেশা কতদিন থেকে আছো? শিক্ষকতা পেশা 26 প্লাস। আমি এরকম ধরে রেখেছি যে 25 থেকে 27-এর মধ্যে হবে, শেষের দিকেই বলা যায়। তো তোমার সেই কলেজের নামটা যদি একটু শুনি। আমার কলেজ গাইবান্ধা সদরের, গাইবান্ধা সদর উপজেলার একেবারেই শেষ প্রান্ত, সুন্দরগঞ্জ লাগোয়া ল্যাঙ্গাবাজার আইডিয়াল কলেজ। সুন্দর। যেহেতু তুমি একজন শিক্ষক বাংলার, অনেক কিছু তোমার সাথে আরো কথা বলা যাবে। আর আমি কিছু লিখে রেখেছি তোমার সাথে বলার জন্য, যে শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে তোমার অবদান। আমি যদি বলি শিক্ষকদেরকে, আমি এটা জিজ্ঞেস করি সাধারণত, যে এটা করে একটা দায়বদ্ধতাও আছে। অবশ্যই অবশ্যই। তো আমি আসলে নিয়মিত ক্লাস নিলাম, তারপরেও কিন্তু এক্সট্রা কিছু এফোর্টস টিচাররা দিয়ে থাকে, তাই না? তো আমি যদি বলি যে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে শিক্ষক হিসেবে তোমার অবদান কেমন, কতটুকু, এটা নিয়ে যদি একটু বলো। আমি মনে করি যে শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। শিক্ষকদেরকে স্বপ্ন দেখাতে হবে। সে যদি স্বপ্ন দেখে যে শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাতে হবে, এবং যদি আমার যে অবস্থানটা সেটাও যদি তুলে ধরার চেষ্টা করি, যে আজকে আমি তোমাদের সামনে কথা বলছি, এটা তখন তারা অনুপ্রাণিত হবে। এবং স্বপ্নটা যদি তাদের মনের মধ্যে গেঁথে যায়, তখন তারা আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করবে, যে হ্যাঁ, এটা তো ঠিক, আজকে স্যার অনেকগুলো ছাত্রছাত্রীর সামনে কথা বলছে, আমিও তো এইভাবে কথা বলতে পারবো, আমাকেও তো এইভাবে আলোকিত মানুষ হতে হবে। তখন তাদের মধ্যে একটা স্বপ্ন অলরেডি সৃষ্টি হয়ে যায়, তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়ে যায়, এবং এই কাজটা আমি করি। এবং আমি বিশ্বাস করি যে একজন শিক্ষকের সফলতা সেখানেই যখন সেই শিক্ষকের শিক্ষার্থীটা সেই শিক্ষককেও ছাড়িয়ে যাবে। এখন যদি বলি যে কিছু অনুপ্রেরণা যোগাতে তোমার নির্দেশনা, পরামর্শ থাকতে পারে, এই পরামর্শগুলো আর কি কি? তুমি কিছু বলেছো ইতিমধ্যে, আর কি কি পরামর্শ থাকতে পারে তোমার তাদের একজন, কি বলবো, যে আদর্শ ছাত্র হিসেবে গড়ে উঠতে? আদর্শ ছাত্রের রেজাল্ট পাবো কোথায়? যখন সে রেজাল্ট ভালো হবে,
কোন অবশ্যই। বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অবশ্যই সেই ধারাবাহিকতা একজন কোয়ালিটি স্টুডেন্ট হিসেবে তৈরি হওয়ার পরে সে চাকরি পাবে, ভালো একটা জায়গায় অবস্থান জায়গায় করে যাবে। নেবে। হুম, ঠিক বলেছেন। হ্যাঁ, তো এখানে শুধু তাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, বইয়ের পাশাপাশি তাকে কিছু সামাজিক কর্মকাণ্ড করতে হবে, সমাজের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা এটা তাকে তুলে ধরতে হবে। সে যদি মনে করে যে শুধু পড়ালেখাটাই আমার জীবনের সব কিছু নয়, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা আছে, এটা কিছুটা হলেও আমাকে ঋণ শোধ করতে হবে, এই বোধটা যদি তার মধ্যে জেগে ওঠে, দেখবেন যে সে ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি আরো ভালো কাজ সমাজে করছে, সৃজনশীল ছাত্র হিসেবে তৈরি হবে। অবশ্যই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো অশোক। আমিও দেখতে পারি যে ছাত্ররা, যদি বলি এখনকার ছাত্ররা, আমাদের সময় আমরা দেখেছি যে ছাত্ররা যদি রেজাল্ট, একটি ছাত্র নর্মাল সেকেন্ড ডিভিশনে পাশ করেছে, হ্যাঁ, অনেকে হয়তো সেকেন্ড ডিভিশনও পায়নি, কিন্তু তার কোয়ালিটি, আচ্ছা, আমরাও দেখেছি আমাদের চাচাদের আমলে বা বাবাদের আমলে বা আমাদের আরো সিনিয়র ভাইরা একটা গ্রামে বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে, গ্রামের লোক ভেঙে দেখতে আসতো। আর আমাদেরও আগের চাচা বাবাদের পিরিয়ডের কথা বলছি। আচ্ছা, এই যে গুণগত মানটা ছিল, এখন কিন্তু কি বলবো যে তথ্য প্রযুক্তির যুগে আরো যদি বলি যে বিভিন্ন কাজে ছাত্ররা ব্যস্ত হওয়াতে, ইন্টারনেট, মোবাইল প্রযুক্তির সাথে যুক্ত হওয়াতে আমার যে মনে হয় যে সময় কম দিচ্ছে লেখাপড়ায়, রেজাল্ট হচ্ছে বাট কোয়ালিটি একটা পার্সেন্টেজ কমে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই তাকে আমার মূল কি, মূল হচ্ছে আমার পড়াশোনা। হ্যাঁ, অবশ্যই, ওটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপরে তো আমার বাকিগুলো হবে। আমি গান করব, নাটক করব, আড্ডাও দিব, বন্ধুদের সাথে মিশবো, কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে যে আমি একজন ইন্টারমিডিয়েট ছাত্র বা আমি বিএ ক্লাসের ছাত্র, আমাকে পড়াশোনাটা করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, না এই জায়গায় যে আপনি যে কোয়ালিটির কথা বললেন, কোয়ালিটি এটা কিন্তু ব্যাপক অর্থে, কোয়ালিটিটা কিন্তু ব্যাপক অর্থে, নিঃসন্দেহে ব্যাপক অর্থে। আমি কোন কোয়ালিটি চাচ্ছি, যে শুধু কি লেখাপড়াই চাচ্ছি, নাকি তাকে মানুষ হবার বা মানুষ হয়ে গড়ে উঠবার, মানুষ হয়ে দাঁড়াবার সেটাও চাচ্ছি। এইটা এই জন্য এখন আপনি আসলে ব্যাখ্যাটা কোন দিকে আমরা করব বা কি দিয়ে করবো, সব দিক দিয়ে হতে পারে, এটা হতে পারে। আপনি বললেন যে আগের দিনের পড়ালেখার এখনের দিনের পড়ালেখার মধ্যে রেজাল্ট এখন ভালো হচ্ছে, কিন্তু গুণগত মান আগের মতো হচ্ছে না। আপনি একটা পার্সেন্টেজ আছে তারা ভালো, কিন্তু একটা পার্সেন্টেজ আছে তারা রেজাল্ট আসছে বাট সেই কোয়ালিটি নাই। কোয়ালিটি নাই সেটা বলবো না, কোয়ালিটি একেবারে যে খারাপ তাও নয়। আগে এতটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তারপরে স্টুডেন্ট জনসংখ্যা কম ছিল, সুতরাং স্টুডেন্টও কম ছিল আগে, তুলনামূলক শিক্ষা প্রতিষ্ঠানও কম ছিল। এখন কিন্তু স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে, আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান তো ব্যবসা কেন্দ্রিক আছে, এটা তো তারা আমরা সেদিকে না যাই। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে পরে সেটি একটা সময় সেটি ফলাফল দেবেই, অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান মানে এটা শুধু শিক্ষায় না, সেবা দানকারী প্রতিষ্ঠান, তার সেবাও দিতে হবে, ব্যবসা করতে হবে, দুটোই। শুধু ব্যবসা করলে তো হবে না, সব ক্ষেত্রেই তাই, অবশ্যই তাই তো, তাই না? হ্যাঁ, অবশ্যই, ভালো কথা বলেছেন। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, খুব ভালো লাগছে যে আচ্ছা তোমাদের সাথে শিক্ষার শেখালেখাল, হ্যাঁ আমি তো লিখে রেখেছিলাম শেখালেখাল, শেখালেখাল তো কি বলা হয়ে গেল নাকি আরো বলবো কিছু? শেখালেখাল একসময় আমরা যখন পড়ালেখা করেছি, আমাদের বাবা মা আমাদেরকে সাপোর্ট করেছে, কিন্তু এখন আপনি খেয়াল করে দেখবেন এখন যেভাবে সাপোর্টটা করে, যে ভালো রেজাল্টের জন্য একজন শিক্ষার্থী যতটা উদ্বিগ্ন তার চাইতে বাবা মাই বেশি উদ্বিগ্ন। এক্স্যাক্টলি, এখন দেখবেন, আগে কিন্তু এতটা ছিল না। তবে বাবা মার অনুপ্রেরণা কিন্তু কোনো অংশে কম ছিল না আগে, এখনো অনুপ্রেরণা আছে, কিন্তু আমার মনে হয় এখন যে শিক্ষার্থীর চাইতে বাবা মাই চিন্তিত বেশি। এইটা আমি মনে করি যে না, স্বাভাবিক হলেও এটা শিক্ষার্থীকে একেবারেই মনে হয় যে আত্মনির্ভরশীল হবার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক আছে। মানে দেখা গেল যে একটা ক্লাস 6-7 বাচ্চাকেও মা বাবার সাথে নিয়ে দিচ্ছে, আমাদের সময় আমরা একাকে যেতাম। এই পার্থক্যটা বলছে তো, এটাও হতে পারে যে সেই সময়ের আইন শৃঙ্খলার এই সময়ের আইন শৃঙ্খলার মধ্যে হয়তো কিছুটা, এইটা তো একেবারে সেই সময় মা বাবারা নিশ্চিন্তে ছেড়ে দিয়েছে, এখন নিশ্চিন্তে ছেড়ে দিতে পারছে না, তাহলে আমাদের সামাজিক অবক্ষয় মাথায় রেখেই হয়তো হচ্ছে, এই যে ওভাবে আর বলতে পারছি না আমরা। সেটাও ঠিক আছে, এটা এই যে গত কয়েকদিন আগেই মনে হয় পত্রিকাও দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে 7ম শ্রেণীর শিক্ষার্থী তার বন্ধু বান্ধব মিলে মেরে ফেলছে, ছোট্ট একটি ঘটনা নিয়ে। সেই বিষয়গুলো হয়তো কথা বলবো আমি পরে।
তো আরো কিছু আছে, আমি যদি বলি তোমাকে শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের বাংলাদেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলো অনেক, হয়েছে। একই ভবনে একাধিক বিশ্ববিদ্যালয়। ধরো যে বেসরকারি যদি বলি, ধরুন আমাদের রাষ্ট্রায়ত্ত যে ফান্ডে যেগুলো পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ। তো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু তোমার 100-র উপরে প্রায়, আমি যতদূর জানি। অনেক অনেক। ওকে, ঠিক আছে। আবার তুমি ভর্তি পরীক্ষা যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো দেখো, গুচ্ছ গুচ্ছ পরীক্ষা হয়। হ্যাঁ, আমাদের সময় আমরা দেখেছি, আমি নিজেই, আচ্ছা, আমি যদি আমার কথাই বলি, হ্যাঁ কখনো ঢাকায় পরীক্ষা দিয়ে দৌড় দিলাম, পরের দিন জাহাঙ্গীরনগর হ্যাঁ, এটা দৌড় দিয়ে আসলাম, চিটাগাং, তারপর দিন দৌড় দিয়ে আসলাম যে রাজশাহী। এতে করে হয় কি, ঢাকায় পরীক্ষা খারাপ হয়েছে, ওই 3 দিনে আমি আবার স্পিড বেড়ে দিলাম, দেখালো আমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ভালো দিলাম। হ্যাঁ, ওই যে স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে বেড়ে গেল এবং আমার অভিজ্ঞতাও হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। এই যে দেখো, তোমার প্রায় 29টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, কোনো কারণে ওই স্টুডেন্ট সেদিন পরীক্ষাটা একটু খারাপ দিয়েছে, হয়তো তার কোনো কারণে তার মানসিক একটু ভয় ছিল, অথবা তার শারীরিক অসুস্থ ছিল, হতেই পারে সেটা। পরীক্ষা খারাপের কারণে ওই যে টিকলো না, মানে 29টা বিশ্ববিদ্যালয় থেকে সে বঞ্চিত হয়ে গেল। এটা তো হতে পারে না। এটা আমি জানি না মানে যারা আমাদের নীতি নির্ধারকরা আছে বা মন্ত্রণালয়, তারা কি ভাবছে। ইদানিং আমি এই ফিলিংস থেকে এই ধারণা, আমি গবেষণা, আমার কাছে মনে হচ্ছে যে এটা হওয়া ঠিক না। এটা শিক্ষার ক্ষেত্রে একটা, আমি মনে করি আছে কি, আমি বলি, এই যে ধরে একটি স্টুডেন্ট পাবনায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে দৌড় দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই যে যা গেল আসলো, যাওয়া আসার মধ্যে সে একটা ভ্রমণ হয়ে গেল, তার একটা স্কিলনেস বাড়লো, নতুন জায়গা দেখলো। হ্যাঁ, সেটা তো হবেই। ঠিক না? হ্যাঁ, এটা হবেই। অভিজ্ঞতা না? চিটাগাং গেল, ঢাকায় গেল, জাহাঙ্গীরনগর গেল, আবার দূরে গেল সে ঝিনাইদহ, আবার আসলো সিলেট, আবার আসলো হয়তো গাইবান্ধা। এতে করে সে বাংলাদেশের ভৌগোলিক দিক দিয়েও তার জ্ঞান হয়ে গেল, অবশ্যই ভ্রমণ হয়ে গেল। এবং কাকতালীয় ভাবে দেখা যাবে যে এই যে ভ্রমণ ক্ষেত্রে তার কোনো একটা অভিজ্ঞতা পরীক্ষার প্রশ্নের মধ্যে চলে এসছে। হ্যাঁ, আবার দেখো যে এটাও আমি বলি, আমি কিন্তু বেশি কথা বলে ফেলছি। না না না, গেস্ট হিসেবে তোমাকে বলার কথা বেশি। ঠিক আছে, ঠিক না, আছে। আমি কেন বললাম যে এটা আমারও একটা ভালো বলছেন, আমার একটা আইডিয়া আর কি, যে আমি কেন বলছি যে এই যে এতগুলো বিষয়, একটা ছেলে কি হলো কোথাও ভর্তি চান্স পেলো না, আচ্ছা, কি হলো, ঢাকা রাজশাহী এগুলো তো আবার গুচ্ছের মধ্যে নয়, ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর চিটাগাং গুচ্ছের মধ্যে, ওকে মানলাম। গুচ্ছ বাদে যখন ওগুলো দেওয়ার পরে হলো না, তখন স্বাভাবিক গুচ্ছতে হয় কি, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অথবা তোমার সিলেট ঝিনাইদহ ইসলামী বিশ্ববিদ্যালয়, এরকম আছে, অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কোনো কারণে পরীক্ষা একটু খারাপ হয়েছে, একটা তো সে টিকতে পারলো না। হ্যাঁ, এটা তো হতেই পারে। আমার মনে হয় এগুলো নিয়ে ভাববে বোধহয়, ওদের আবার ম্যানেজমেন্ট ভাববে এগুলো নিয়ে। আবার হলে পরেও একটা অন্তরায় আছে, গাইবান্ধার একজন শিক্ষার্থী দেখা গেল তার হয়েছে বরিশালে, তার জন্য কিন্তু এটা আবার একটা কষ্ট এবং ব্যয়বহুল। না, আমার কথা কি, আমি যদি বাংলাদেশ আমাদের ছোট একটা দেশ, আমাদের অনেক শিক্ষার্থী আছে, তারা চীনে পড়ে, জাপানে পড়ে, ইন্ডিয়ায় পড়ে, অস্ট্রেলিয়ায় পড়ে, আমেরিকায় পড়ে না। তা আমার বাংলাদেশের মধ্যে কেউ নোয়াখালীতে পড়বে বিশ্ববিদ্যালয়, সিলেটে পড়বে, সো হোয়াট, তার নতুন অভিজ্ঞতা হবে, নতুন জায়গা জানবে, এটা মানসিক প্রস্ফুটিত সবকিছু হবে। এটা কারোর জন্য সুবিধা, কারোর জন্য সমস্যা। আমার যদি সবকিছু সিস্টেমেটিক করতে থাকে, তাহলে আমার মনে হয় সমস্যার কিছু না। ওকে, অনেক কথা বললাম অশোক। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ভালো লাগছে মিলু ভাই, খুব ভালো লাগছে আপনার কথাগুলো। আচ্ছা, এখন বলেন, তুমি তো দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলে। সাংবাদিকতা এটাও তো অনেক দিন। কতদিন ছিলে? এটাও 25 বছর সাংবাদিকতা করেছি। শিক্ষকতার পাশাপাশি? ছাত্র জীবনের পাশাপাশি। তারপর যখন শিক্ষকতা জীবনে প্রবেশ করার পরেও কি এই পেশায় সাংবাদিকতা ছিলে? সাংবাদিকতা একটা কি বলবো, এটা মানে বাড়তি একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা পেশাটা অনেকে করে থাকে। শিক্ষিত মানুষরাই তো সাংবাদিকতা পেশায় জড়িত বেশি থাকে। সেটা ঠিক আছে, সাংবাদিকতাটা আমার পেশা তো ছিল না, এটা আমার একটা এক ধরনের নেশা ছিল বলতে পারেন। আনন্দ পেতাম আমি সাংবাদিকতা করে, কিন্তু যখন আমি দেখলাম যে আমি আনন্দটা আর নাই, তখন আমি সরে এসেছি সেখান থেকে। আমি যখন গাইবান্ধা সরকারি কলেজে পড়ি 86 সালে, তখন থেকেই সাংবাদিকতা শুরু আমার বলা যায়। যখন আমি ছাত্র, তখন গাইবান্ধা থেকে, নিশ্চয়ই আপনার মনে আছে, গাইবান্ধা থেকে সাপ্তাহিক গাইবান্ধা নামে একটি পত্রিকা বের হতো। সেই সাপ্তাহিক গাইবান্ধা পত্রিকার কলেজ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিকতা শুরু করি। সেই কলেজ রিপোর্টার, কলেজের সব নিউজ আমি। আচ্ছা, তোমাদের বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন তোমার ঘনিষ্ঠ বন্ধু, তারা এই সাংবাদিকতার পেশায় খুব আগ্রহী, আমি তো দেখি তোমার বন্ধুদের মধ্যে। আছে আছে আছে
তার মানে তোমরা কি গ্রুপটাই একসাথে সেই সময় এই পেশায় জড়িত হয়েছিলে, ছাত্রর পাশাপাশি? ছাত্রর পাশাপাশি হ্যাঁ সাংবাদিকতা করতাম। আমার বন্ধু বান্ধব যারা সাংবাদিকতা পেশায় এখনো ওতপ্রোতভাবে জড়িত তারা আমার পরেই শুরু করছে। পরে শুরু করেছে? হ্যাঁ, যেমন বলি প্রথম আলোর যে শাহাবুল শাহিন তোতা হ্যাঁ, আমার বন্ধু, আচ্ছা। সে কিন্তু আমার পরে সাংবাদিকতা শুরু করেছে। সে তো উজ্জ্বল চক্রবর্তী তোমার থেকে সিনিয়র? উজ্জ্বল চক্রবর্তী আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ। উজ্জ্বল চক্রবর্তী এবং আমি বলতে গেলে দুজন একসাথেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। হ্যাঁ। এবং সেখানে দুজনেই বাংলায়? দুজনেই বাংলায়, এবং আমাদের দুজনের একই বেডে দীর্ঘদিন কেটেছে। আচ্ছা আচ্ছা। হলের মধ্যেও ও ছিল জোয়া হলে, আমি ছিলাম শেরে বাংলায়। হয়তো বা ভালো লাগেনি, ওর কাছে গেছি জোয়া হলে আমি রাত কাটিয়েছি, আবার ও আমার শেরে বাংলা হলে এসে আচ্ছা আচ্ছা রাত কাটিয়েছি। আচ্ছা আচ্ছা। তেন ও তো পরে আবার সাংবাদিকতা সিরিয়াসলি করলো, চাকরিও করলো, আবার বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা করেছি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা করেছি। বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা করেছি তখন বগুড়া থেকে একটা পত্রিকা বের হতো, দুর্জয় বাংলা। সেই দুর্জয় বাংলায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলাম আমি। বাহ। দুর্জয় বাংলার বগুড়া থেকে বের হতো পত্রিকাটি। আচ্ছা, সাংবাদিকতা পেশায় থাকাকালীন যদি বলি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো তুমি? কিছু চ্যালেঞ্জ থাকে, আবার কিছু তিক্ত অভিজ্ঞতা থাকে, কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা থাকে। তিক্ত অভিজ্ঞতা বলতে ধরো যে তুমি অনেক টেনশন, এই নিউজটি করতে করতে গেলে আমাকে কিছু কোনো থ্রেট আসতে পারে, এই ধরনের তিক্ত অভিজ্ঞতা। আবার তোমার নিউজ করার পরে সেটা অ্যাকশন হয়েছে সরকারিভাবে, এই অভিজ্ঞতাগুলো যদি একটু বলতে। আচ্ছা, অ্যাকশন যদি বলেন, আমি অ্যাকশন বলবো কিনা জানি না, যে একটা নিউজ করার পরে সেই নিউজের যদি প্রতিফলন ঘটে বা রেজাল্ট আসে তখন কিন্তু খুব আনন্দ লাগে। আমি ওটাই বলছি, এইটা সব ক্ষেত্রেই। আমার এখন আমি শিক্ষকতা করি, আমার একজন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে সেটা। সেরকম সাংবাদিকতা করতে গিয়ে অনেক ভালো ভালো নিউজই আমি করেছি। যেমন একবার হলো কি, তখন স্টুডেন্ট ছিলাম শেষের দিকেই, একদিন আমি ব্যাংকে গেলাম। আমার আবার একটা নেশা ছিল, চোখ কান খোলা রাখতাম আমি নিউজ করবার জন্য। একদিন ব্যাংকে গেলাম, কাউন্টারের সামনে দেখে গিয়ে যে একদম সাইকেল দিয়ে ভর্তি, মানে গ্রাহকরা যে ব্যাংকের কাউন্টারে গিয়ে টাকা জমা দেবে সেই সুযোগটাও নাই, এত সাইকেল। আচ্ছা আচ্ছা। একদম রুমের ভিতরে কাউন্টারের সামনে। আমি গিয়েও বিব্রত করা, ভিতরে নিয়ে ঢুকে একদম অনেক সাইকেল ভিতরের মধ্যে। তো পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা ব্যাংকের স্টাফদেরই সাইকেল, অনেকগুলো। যারা গ্রাহক তাদের জন্য ওটা একটা সমস্যা ছিল। হ্যাঁ, কাউন্টারে যেতেই পারছে না। এটা নিউজ করে দিলা? হ্যাঁ, নিউজের শিরোনামটাও চমৎকার করেছিলাম যে ব্যাংক শাখা না গ্যারেজ। বাহ বাহ বাহ। পরের দিনেই যখন নিউজটা ছাপা হয়ে গেল, দেখি একদম এজিএম পর্যন্ত দ্রুত ম্যানেজারকে ফোন, খবর হয়ে গেছে, একটা সাইকেল যেন থাকে না, আমি আসতেছি। এই যে আনন্দ আমার লেগেছে। তাই তো, এটাই তো নিয়ম। এটাই হচ্ছে যে এক পেশা বা এক কাজে গিয়ে মানে নিউজ আমার চতুর্পাশে আছে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ভালো কথা বলেছো। আবার আরো একদিন গেলাম, যদিও এটা অনেকেই দ্বিমত করে আমার সাথে, যে পরীক্ষার হলে সাংবাদিকরা কেন যাবে, কি দরকার সাংবাদিকদের যাবার। তো ওই যে যেটা বললাম, চোখ কান খোলা। আমার শুধু পরীক্ষার্থীদের দেখাই উদ্দেশ্য নয়, তো আমি পারিপার্শ্বিক অবস্থাও দেখবো। তা গাইবান্ধাই, আমি কেন্দ্রের নামটা না বলি এই মুহূর্তে, কেন্দ্রে গেলাম। বাউন্ডারি ওয়ালটা ছিল দুর্বল, আর বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে সেই সময় আবার টুকটাক নকলও কিন্তু হতো। এখন তো সৃজনশীল হওয়ার কারণে নকলটা নাই, নকলও হতো। তো এই নকল দিতে গিয়ে ওয়াল টপকাতে গিয়ে প্রাচীরটা ভেঙে গেছে। তারপরে দেখি সবাই ভিতরে ঢুকতেছে ওই ভাঙা অংশ দিয়ে। এটা আমার তো তখন মাথায় ঢুকলো, এটা তো একটা সুন্দর নিউজ। আমি গিয়ে নিউজ করলাম, ওয়াল ভেঙে নকল সরবরাহ, চাপে ভেঙে গেছে। তখন দেখলাম যে ওয়াল ভেঙে নকল সরবরাহ। এটা নিউজ করার 2 দিন পরেই দেখি ওইটা ওয়াল দেয়নি, টিন দিয়ে বন্ধ করে দিয়েছে। প্রোটেকশন হয়েছে। হ্যাঁ, একদম প্রোটেকশন হয়ে গেছে। এই যে আনন্দগুলো, এগুলো আমার আসলে। আচ্ছা, এটা মজার। আর হচ্ছে যে যদি তিক্ত অভিজ্ঞতা, কোনো নিউজ করতে গিয়ে কোনো থ্রেট বা ভয় ভীতি, করবো কি করবো না, এটা করলে আমার এই চ্যালেঞ্জ আসতে পারে। আমি একটু এই নিউজের ব্যাপারে একটু বেপরোয়া ছিলাম। আরো যদি কেউ আমার সাথে একটু মানে কি বলবো তেরামো করতো, আমি নিউজটা করবো, কি করার থেকে করেন আপনি। আর সবচেয়ে যেটা বলবো যে আমি লোকটার প্রতি কৃতজ্ঞ, মারা গেছেন, আপনিও চিনবেন, যে গাইবান্ধার প্রবীণ সাংবাদিক মশিউর রহমান খান। কিছুদিন আগে, এই কয়েকদিন আগেই বলবো যে মারা গেলেন। তার প্রত্যেকে তুমি লিখতে? হ্যাঁ, সাপ্তাহিক তারই সম্পাদনা, দৈনিক সন্ধান তারই সম্পাদনায়।
তো উনি আমাকে এই প্রতিবাদী নিউজ করবার উৎসাহটা দিতেন বাহ, এবং সবসময় বলতেন যদি নিউজের বস্তুনিষ্ঠ থাকে, সত্যতা থাকে, তুমি নিউজ নিয়ে আসবে, আমি নিউজ ছাপবো, এবং আমি নিউজ ছেপেওছি। না উনি তো যাক মশিউর ভাইয়ের কথা তুললে তুমি, আমার সাথে মাঝে মাঝেই উনি ওই যে খান ব্রাদার্স খান প্রেস খান প্রেসে বসতাম। উনি আমি সর্বশেষ তার সাথে কথা বলেছি তিশা হত্যা নিয়ে, যেমন মশিউর ভাই আপনি তো লিড দিয়েছেন। হ্যাঁ আমি ছাড়ি নাই, আমি দেখি এই ধরনের একটি হত্যা, এই ধরনের একটি ঘটনা কি হয়েছে, শেষে আমাদের দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গেল। এই হলো মশিউর রহমান খান ভাই। আমি তার কাছে প্রতিবাদীটা শিখছি, প্রতিবাদ করার, তার পত্রিকা লেখনীর মধ্যেও তার একটা প্রতিবাদী ভাব ছিল। আমিও তার সন্ধানে আমি বেশ অনেক লেখালেখি মাঝে মাঝে লিখেছি। উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছে। উনি কিন্তু একজন আমাদের অভিভাবক ছিলেন বলা চলে, নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের একজন কি বলবো, আমরা একজন অভিভাবককে হারিয়েছি সাংবাদিকতা অঙ্গনে। আর কি বলবো তোমার সাংবাদিকতা জীবনের? সাংবাদিকতা জীবনের তো এই যে ঘটনাগুলো বললাম। আর এই একটা কথা বলি, সেটা হলো যখন এই জিপিএ চালু হলো, এসএসসি পরীক্ষায় দ্বিতীয়বার সম্ভবত গাইবান্ধায় তখন শুধুমাত্র 2 জন জিপিএ 5 পেল। যখন শুরু হলো শুরুর দিকে দ্বিতীয়বার গাইবান্ধায় 2 জন জিপিএ 5 এসএসসি পরীক্ষায়। তো তখন মশিউর ভাইকে বললাম যে এইটা তো একটা সাক্ষাৎকার নেওয়া লাগে, কয় তুমি যাবা? হ্যাঁ যাবো। সেই ফুলছড়ি গিয়ে আমি সেই স্টুডেন্টের সাক্ষাৎকার নিয়ে এসেছিলাম। বাহ। কিন্তু এখন দেখি যে আমার ঘরের পাশেই জিপিএ, আমি জানি না। হ্যাঁ এত অনেক সাংবাদিকতায় তোমার যে যে ব্যাপক অভিজ্ঞতা সাংবাদিকতার, আমরা দেখেছি যে সাংবাদিকতা পেশে থাকাকালে অনেকে লেখালেখির চর্চাটা তখন একটু বেশ ব্যাপক হয়ে যায়, পড়তে হয়। সাহিত্য লাইনেও তার প্রতি একটা দুর্বলতা চলে আসে। তা আমার জানো যে তুমি সাহিত্যাঙ্গনে তোমার পদচারণা বেশ জোরালো আছে। হ্যাঁ, চেষ্টা, এক সময় কবিতা লিখতাম, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়তাম। এক সময় কিন্তু বৈশাখী মেলা তো আপনি জানেনই একদম, এই বৈশাখী মেলার প্রথম উদ্যোক্তা, এটা বলতেই হবে, উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখা। তারা এটার আয়োজন করেছিল প্রথম, আমার যতটুকু স্মৃতি যদি আমাকে বিভ্রান্ত না করে, পাবলিক লাইব্রেরির সামনে আমতলায় প্রথম সেইখানে কবিতা পাঠের আসর ছিল। কিন্তু আমার কেন যদি মনে পড়ে না, কত সালের কথা বলো তো? অনেকদিন আগে, সালটা আমি বলতে পারবো না। এবং তখন মনে হয় সোনালী ব্যাংকের ম্যানেজার ময়না ভাই ছিলেন, আমার মনে পড়ে। বুঝতে পেরেছি, তাহলে আমি সম্ভবত তখন ছাত্র বাইরে ছিলাম, হতে পারে। সপ্তাহব্যাপী মেলা হতো, বৈশাখী মেলা। তোমার বৈশাখী মেলা একটা হচ্ছে, তোমার একটা হচ্ছে পৌর পার্কে হয়েছে একবার, ব্যাপক জমজমাট। আরেকবার হয়েছে, বেশ কয়েকবার হয়েছে তোমার স্বাধীনতা প্রাঙ্গণে। স্বাধীনতা প্রাঙ্গণে পরে হলো, পরে হয়েছে, আগে হয়েছে পৌর পার্ক। পৌর পার্কটা আগে হয়েছে, বেশ পুরো পার্ক মিলে অসংখ্য মানুষ, মেলাকে কেন্দ্র করে চমৎকার উৎসব মুখর মেলা, সেই মেলা হয়েছে, ওটা মেলা হয়েছে। সে সময় একটা নির্ধারিত সময়ই ছিল, প্রথমে থাকতো আলোচনা, পরে থাকতো কবিতা পাঠের আসর। সেইখানে আমি কবিতা পড়তাম, অনেকেই কবিতা পড়তো। তোমার কোন কোন কবিতাগুলো বেশি তোমার পছন্দ, বা কার কবিতা বেশি তুমি আবৃত্তি করতে? না, ওই অনুষ্ঠানটা ছিল মূলত স্বরচিত কবিতা পাঠের আসর। স্বরচিত কবিতা পাঠের আসর। তো যাই হোক, আজকে তো তোমার যদি আমি কবিতা আবৃত্তি শুনতে চাই, খুব কি বিপদে ফেলবো? বিপদে ফেলবেন না, তবে হয়তো সেভাবে বলতে পারবো না। আমার দর্শক শ্রোতাদের যদি কেউ জানে যে আমার আজকে গেস্ট আসছে, সে সাহিত্যাঙ্গনে সংশ্লিষ্ট আছে, আচ্ছা, বা শিক্ষক, তার মধ্যে আবার বাংলা, এই বাংলার স্থান হওয়াতে আমি তোমার কাছে কবিতা আবৃত্তি শুনবো না, এটা তো হতে পারে না। আর আমার মানে দর্শক শ্রোতাদের চাওয়া, একটা কবিতা যদি হয়ে যায় খুব ভালো হবে না? এখন মিলু ভাই আপনি বলছেন, তুমি দেখো পড়তে পারো, যদি আমি তোমাকে বলেছিলাম যে ওটা নিয়ে আসো, টাচ দিয়েছিলাম, আচ্ছা, আমি জানি না এনেছো কিনা। একটা আছে আমার কাছে। হ্যাঁ, তুমি নিঃসন্দেহে আমি দেখে হলো আবৃত্তি করতে পারো। না, মুখস্থই বলতে পারতাম, তারপরেও দেখি এবং স্মৃতি থেকেও বলি, দুটো মিলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে। কবিতা বলবো, এটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, তার বিখ্যাত কবিতা। এটা নিশ্চয়ই আপনি শুনে থাকবেন এবং দর্শক শ্রোতা আপনারাও নিশ্চয়ই একাধিকবার শুনেছেন। কবিতাটি হচ্ছে কেউ কথা রাখেনি। ও দারুণ দারুণ। আমার কাছে খুব ভালো লাগে এবং রোমান্টিক কবিতা মনে হয় আমার কাছে, এটা আমার প্রিয় কবিতা।
সেটা আবৃত্তি বলবো না পাঠ বলবো? এটা আমি কিছুই বলবো না। আবৃত্তি বলতে তো ভরাট গলা লাগবে, আমার তো সেরকম গলা নাই। শোনো, এটা হচ্ছে যে যারা আবৃত্তি ভালো করে তারা বলে যে তারা আবৃত্তি বলতে চায় না, তারা বলে যে পাঠ। পাঠ। তবে এটা দর্শক শ্রোতারাই বলবে যে আবৃত্তি হয়েছে না পাঠ হয়েছে। ঠিক আছে, তুমি এখন আবৃত্তিও করো পাঠও করো, দুটোই করো। আচ্ছা, আমি শুরু করি। এখন দর্শক শ্রোতা আপনাদের উপরেই ভার ছেড়ে দিলাম, আপনারা এটাকে পাঠ বলবেন না আবৃত্তি বলবেন, ঠিক আছে। এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার থেকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। খুব সুন্দর, ধন্যবাদ, সুন্দর। ধন্যবাদ। তুমি তো ভালো আবৃত্তি করো, তুমি পাঠ বলছো কেন? আমি তো তোমাকে আবৃত্তি বলবো এখন। এটা দর্শকরাই বলবেন। হ্যাঁ, আমি তো একজন দর্শক নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি হলো প্রথম দর্শক, তারপর তো আমার দর্শক শ্রোতারা দেখছেন। আমি তো তোমার লাইভ সামনের দর্শক প্রথম। ধন্যবাদ। ঠিক আছে না? আচ্ছা 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 অশোক, তোমার এই সাহিত্য অঙ্গনে বা সাংস্কৃতিক অঙ্গনে তোমার পদচারণা আর কোথায় কোথায় আছে? তুমি লেখালেখি তো করো অবশ্যই। লেখালেখি এখন আর ওইভাবে লিখি না। একসময় এখন কবিতা লিখতাম, একসময় কবিতা লিখতাম, ছড়া লিখতাম। বই আছে কি? প্রকাশ হয়নি? না, বই তো আমার বই নাই, আমার বই নাই। গাইবান্ধায় একসময় কিন্তু এটা রমরমা ছিল। যৌথ মানে বিভিন্ন, বিশেষ করে সরোজদা পত্রিকা বের করতেন, তারপরে রজত কান্তি বর্মন বের করতেন, খুরশিদ আতা খসরু বের করতেন, তারপরে পত্রিকা তো ছিলই, তারপরে সুলতান ভাই বিভিন্ন সময় বের করতেন। এগুলোর মধ্যে আমি কবিতা দিতাম, আমার কবিতা ছাপা হতো আর কি সেই সময়। সম্প্রতি পিটার রশিদ যে একটি ছোট্ট যে সরোজদার স্মরণে বই বের করেছে, শুনেছি। বই ঠিক কি না বলবো, যে কি বলবো, এটি সাহিত্য পত্রিকা আর কি, ম্যাগাজিন টাইপের বলা যাবে নাকি? হ্যাঁ, মুখ নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা। সেখানে তোমার লেখা দাও নেই? না না, ইদানিং আমি কোথাও লেখা ইদানিং দিচ্ছ না? দিচ্ছি না, চর্চা নাই। এক সময় আমি কবিতা যখন লিখতাম তখন ভালোই লাগতো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন বাংলা নিয়ে পড়লাম তখন আমার মনে হচ্ছে যে না বুঝেই লিখেছি ওগুলো। তারপরে কি গান লেখা? না, আমি গান গাওয়া? না না না। আর কি লাইনে আছে বলো? নাটক? না, এগুলোর মধ্যে নাই। তবে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে পিছনের দিকে সংগঠক বলতে পারি। বড় একজন সংগঠক না, বড় বলা যাবে না, সংগঠক বলতে সংগঠক। আমি সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক। হ্যাঁ, এটি ঠিক। আমার মেয়ে এখন গান করে, আমার সেটা দেখে ভালো লাগে। আমি তো বললাম তোমার মেয়ে কিন্তু পেছনে বসে আছে। আমার মেয়ে এখন গান করে, মানে আমি কথা বলতে দিব না, বলছি তুমি চুপ করে বসে দেখবা বাবার প্রোগ্রাম। ও আমি জানি তুমি, আমি বলতে ভুলে গেছি, বৌমা এসেছে, মানে তোমার মিসেস এসছে, বাইরে বসেছে, তোমার ছোট বাবুটা এসছে। ওদের নামগুলো যে একটু বলো। তার আগে তোমার বাবার নাম বলো। আমার বাবার নাম হচ্ছে মনীন্দ্রনাথ সাহা। উনি গাইবান্ধায় থাকতেন, গাইবান্ধায় কাজ করতেন। কোথায় আছেন? উনি পরপারে চলে গেছেন। আচ্ছা, কাকিমা? মাও পরপারে চলে গেছেন, এই 1.5 বছর হলো। মা হলো। কয় ভাই? আমরা 4 ভাই এবং আমার 2 বোন।
দুই বোন। তুমি কি বড় ভাইদের মধ্যে? না, আমার বড় দুজন আছেন, আচ্ছা একজন ব্যবসা করেন, একজন চাকরি করেন। আচ্ছা আচ্ছা। আমি- দাদাদের নাম কি? বড় জনের নাম যোগেশ চন্দ্র সাহা, উনি এখন ব্যবসা করেন। আর মেজজনের নাম হচ্ছে নারুগোপাল সাহা, ও ডিসি অফিসে চাকরি আচ্ছা, করেন। তোমার বড় ভাই অথচ আমার সাথে পরিচয় নেই, আমাকে পরিচয় করে দিয়ে তো। আমি হয়তো চিনি কিন্তু তোমার ভাই হিসেবে চিনি না। আমার এমন বড় হতে পারে। একদম বড় ভাই যে যোগেশ চন্দ্র সাহা বললাম, হ্যাঁ। সম্ভবত আপনাদের ব্যাচমেট বা একসাথেই পড়ালেখা করেছে। কেন জানি, যাই হোক, আমি আমার সাথে কখনো দেখা হলে বলবা। আচ্ছা আচ্ছা, দেখা গেল। তারপরে বৌমার নাম বলো। আমার বোন নাম হচ্ছে শ্রাবণী সাহা। চাকরি করে? না, একদম পাক্কা গৃহিণী। আজকে তোমার আগে এসে খুব ঘোরাঘুরি করলে, আজকে কি কি দেখলা বলো। এই ঝুলন্ত ব্রিজে গেলাম, বাহ বাহ বাহ। তারপরে চিড়িয়াখানায়, ও, অনেক কিছু দেখেছো। চিড়িয়াখানায় গেলাম। এবার মামনির নাম যে আমাদের সামনে দেখছে পিছনে, ওর নাম হচ্ছে অরুণিমা সাহা। অরুণিমা সাহা কোথায় পড়ে? ও গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে আচ্ছা আচ্ছা। পড়ে। তো আমাদের মিমি বলছিল ওকে সম্ভবত প্রোগ্রামে নিয়ে আসবে, হ্যাঁ। শিশু আড্ডা অথবা কি প্রোগ্রামে বললো। আর ছোট বাবু, ওর নাম? ওর নাম সৃজিত সাহা। সৃজিত সাহা, ও কংগ্রেসে পড়ে, ও প্রথম শ্রেণীতে পড়ে। প্রথম শ্রেণীতে। তো অশোক সাহা, খুব ভালো লাগলো। আমাকে কিন্তু ইতিমধ্যে সিগন্যাল দিয়েছে, আচ্ছা, বুঝছো, একটা সিগন্যাল আছে যেটা দিয়ে, মানে কি মিলু ভাই সংক্ষেপ করেন, কথা শেষ করেন। না, আমার তোমার সাথে কথা বলতে আমার কারণে মনে হচ্ছিল যে সময় বোধহয় আমার আরেকটু হলে ভালো হতো। আমারও ভালো লাগতো আমিলু ভাই, আপনার অনেক সাথে হয়ে কথা গেছে। বলতে খুব আমি ভালো আরো একটু সময় নেবো, যাই হোক 2-4 আচ্ছা, মিনিট নেবো। আচ্ছা, আচ্ছা, সেটা আচ্ছা। যে তুমি আরো অনেক সামাজিক সংগঠনে আছো, আমি সংক্ষেপে এই 2-1 কথায় যদি বলতে পারো। অনেক সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার আমি সদস্য হিসেবে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আছি। আপনিও আছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার হ্যাঁ। জীবন সদস্য আমি। হুম। তারপরে জেলা শিল্পকলা একাডেমির একসময় সদস্য ছিলাম। তুমি তো রোভার স্কোয়াডের সাথে আছো। হ্যাঁ, রোভারিং করি। এই যে তোমার বন্ধুরা সব এখনো তো খুব অ্যাক্টিভ তোমরা। রোভারিং করি আমি। রোভারের এই তুমি, তুহিন, উজ্জ্বল চক্রবর্তী, সাত্তার, এই তো তোমাদের গ্রুপটা সবাই দেখেছে আচ্ছা, আচ্ছা। খুব অ্যাক্টিভ। রোভারিং এ তো সমাজসেবার একটা বিশাল সুযোগ আছে, এখানে সমাজের জন্য কাজ করবার। হ্যাঁ, হ্যাঁ। রোভারিং বিশাল সুযোগ আছে কিন্তু সমাজের জন্য কাজ করবার। আমরা সেই কাজগুলো করি। বিশেষ করে এই যে নামগুলো বললেন, ধীরেশ চক্রবর্তী, হ্যাঁ, হ্যাঁ। তারপর তুহিন, হ্যাঁ, হ্যাঁ। এরা খুব, বলা যায় এরা আমাকে প্রতিনিয়তই অনুপ্রেরণা দেয়। তো অশোক, কি বলবো, যে শেষের দিকে আমরা চলে এসেছি। আগে তুমি বিদায় নেবে, তারপর আমি। আমাদের প্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলে তুমি বিদায় নাও, তারপর আমি বিদায় নেব। কিছু বলে। হ্যাঁ। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন রেডিও সারাবেলার আড্ডা সন্ধ্যা। আমি এখানে এসেছি বলতে গেলে মিলু ভাইয়ের আমন্ত্রণেই। প্রথমত মিলু ভাইকে তো ধন্যবাদ দিতেই হয়, এবং রেডিও সারাবেলার প্রতি কৃতজ্ঞতা আমার, এবং আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। আপনারা ধৈর্য সহকারে আমার এই অনুষ্ঠানটা দেখলেন এবং শুনলেন। যদি আপনাদের আমি উৎসাহ পাই, এবং মিলু ভাই যদি আমার প্রতি সদয় হন এবং যদি আগামীতেও ডাকেন, হয়তো আমি আবারও আসবো। ধন্যবাদ অশোক সাহা, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অশোক সাহা একজন সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক, অনেক অনেক তার আরো গুণের অধিকারী সে। সময় থাকলে হয়তো কথা বলা যেত। তবে অবশ্যই অশোককে আগামীতে নিয়ে আসবই এই আরেকবার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।